আসসালামু আলাইকুম। পেজের সুপ্রিয় শিক্ষার্থীগণ, লাইভে আপনাদেরকে স্বাগতম। আজকে 47তম বিসিএস প্রিলির যে ইংরেজি প্রশ্নগুলো হয়েছে, প্রশ্নগুলো তুলনামূলক সহজ। তারপরেও যারা ইংরেজিতে দুর্বল বা মিডিওকর মাঝারি মানে তাদের জন্য বেশ কঠিন। আসলে কোনো কিছুই সহজ নয় যদি আপনার জানা না থাকে, আর কোনো কিছুই কঠিন নয় যদি আপনার দক্ষতা থাকে। তাহলে আমরা আজকের আলোচনা শুরু করি। প্রথম কোশ্চেন দিয়ে আমরা শুরু করি গ্রামার আইটেম থেকে। গ্রামার আইটেম থেকে আমি অবশ্য প্রশ্ন কম্পোজ করাইনি, এখন আর প্যারা নিই না। একটা সময় এই কোশ্চেনগুলোর সলভ দিতাম, প্রতিটা পরীক্ষা হয়ে গেলে এগুলো দেখা যায় যে মোবাইলে টাইপ করে এগুলো একসময় পোস্ট করতাম। তখন অবশ্যই চ্যাট জিপিটির এতটা প্রচলন ছিল না, তখন অনেক পরিশ্রম হতো। আর এখন এগুলোর মধ্যে আমি আর আগ্রহ পাই না। এর দায়ভার পুরোপুরি অবশ্য আমার না, আপনাদের উপরে যাই, তো এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নাই। তাহলে আমরা শুরু করি গ্রামার আইটেমের প্রথম কোশ্চেন থেকে। প্রথম কোশ্চেনটা, হুইচ ওয়ান হ্যাজ দ্য আইডেন্টিক্যাল সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম? আমি একটু অ্যানালগ স্টাইলে পড়াই, সমস্যা নাই। আইডেন্টিক্যাল মানে তো বুঝেন, দা সেম। শুরু করি গ্রামার আইটেম 1। হুইচ ওয়ান হ্যাজ দ্য আইডেন্টিক্যাল মানে হচ্ছে সেম। আইডেন্টিক্যাল মানে অল দ্য সেম, অল দ্য সেম এভাবে আসতে পারে। হুইচ ওয়ান হ্যাজ দ্য, ঠিক আছে, হ্যাজ দ্য সেম, এক্স্যাক্টলি দ্য সেম, এক্স্যাক্টলি দ্য সেম মানে একদম হুবহু। সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল এগুলো সলভ আপনারা পেয়ে গেছেন, জাস্ট আমি একটু এক্সপ্লেন করবো এই আর কি, তাছাড়া কিছুই না। আইডেন্টিক্যাল, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম আপনাদের বোঝার স্বার্থে বললাম। কখনো কখনো সিনোনিম আসে, যে আইডেন্টিক্যালের সিনোনিম কি সিমিলার বা এক্স্যাক্টলি দ্য সেম। সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, বেশি স্পেস নিয়ে ফেললাম, অল্প জায়গায় অ্যাড করি। সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম। না, ফোন ডিস্টার্ব করে। অপশনগুলো দেখে নিই কি কি আছে। মেমোরেন্ডাম, স্টিমুলাস, ডাইস, ওয়েসিস। ধরেন এতে আছে মেমোরেন্ডাম, বিতে আছে স্টিমুলাস, স্টিমুলাস, সিতে আছে ডাইস, টিতে আছে ওয়েসিস মানে মরু উদ্যান, মরুভূমির বুকে যে উদ্যান, ওয়েসিস। নাম্বারের ক্ষেত্রে আমরা
মাস্টার বইয়ের শুরুতে এই অংশগুলো আমি অ্যাড করেছি। এখন যে সুন্দর প্যাটার্নে সাজানো আছে, এটা সত্যি কথা যে যতই সিল্লাক বাংলাদেশে কোনো বইয়ে এইভাবে খুব সুন্দরভাবে সাজানো ছিল না। ক্রোনোলজিক্যালি ফরেন নাম্বারস গুলো, এইগুলো কোনো বইয়ে এইভাবে এত সুন্দর করে মানে রুলস এবং এক্সাম্পল প্লেস কখনো ছিল না, যেটা ফর দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ ডান ইট। তো সেটা কিভাবে, সাপোজ সিঙ্গুলার নাম্বারের শেষেও যদি ইউএম থাকে, এটা কিন্তু ল্যাটিন প্লুরালের নিয়ম। তো সেক্ষেত্রে কি হবে, প্লুরালে এ হবে, ঠিক আছে, এজেন্ডাম, এজেন্ডা। তো এখানে যত এজেন্ডা, এজেন্ডার বললাম। এখন মডার্ন ইউজেজে মানে আধুনিক ব্যবহারে এজেন্ডাকেও কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু যদি পরীক্ষায় আসে এজেন্ডা সিঙ্গুলার নাকি প্লুরাল, এই কোয়েশ্চেনটা কিন্তু মানে বোঝানো মুশকিল। কিন্তু যদি আসে এজেন্ডা এর প্লুরাল কি, যদি এজেন্ডা এর প্লুরাল চাই, সেক্ষেত্রে ধরে নেবেন যে এজেন্ডা সিঙ্গুলার হিসেবে ইউজ হচ্ছে, সেক্ষেত্রে এজেন্ডাস। তারপরে এজেন্ডা নিজেও প্লুরাল হিসেবে ইউজ হতে পারে, সেন্টেন্সে সিঙ্গুলার হিসেবে ইউজ হতে পারে। আর এজেন্ডাম যদি থাকে, তাহলে এজেন্ডামের প্লুরাল হচ্ছে এইজেন্ডা। তাহলে মেমোরেন্ডাম, স্মারক, তাহলে মেমোরেন্ড, এই যে ইউএম এর পরিবর্তে হতো এ, মেমোরেন্ডা। তাহলে মেমোরেন্ডা ইউএম থাকলে এটা সিঙ্গুলার। স্টিমুলাস, ঠিক আছে, ইউএস, যেমন সিলেবাস, প্লুরাল কি সিলেবাই, ইউএস থাকলে এর পরিবর্তে আমরা ব্যবহার করব শেষে আই। রেডিয়াস, ঠিক আছে, ব্যাসার্ধ, তাহলে কি হচ্ছে, এর প্লুরাল হচ্ছে রেডিয়াই। অনেকে র্যাডি বলে, কিন্তু উচ্চারণ হবে এই যে এখানের উচ্চারণ হবে এই, আমরা এ বি বলি, কিন্তু আসলে এই বি। তাহলে রেডি, এই যে রেডি, এই উচ্চারণ আইটা আলাদাভাবে উচ্চারণ হবে রেডিয়াই। যেমন দেখেন কিভাবে, এই যে এন এ ডি আই আর, এখানে রেডিয়াই যেমন বললাম, এখানে দেখেন নেই ডি আর, এই যে নেই, নেই এন এর কারণে, ঠিক আছে, নেই, এখানে এর উচ্চারণ নেই, তাহলে নেই দি রেডি। আর এই যে আটটা আলাদাভাবে উচ্চারণ হবে নেই দি আর, মানে মানে সর্বনিম্ন বিন্দু, যেটা কোনো কিছুর চূড়াকে আমরা বলি অ্যাপেক্স, ক্লাইম্যাক্স, জেনিথ, যেটাই বলি না কেন, তো এর বিপরীত, অপোজিট। তাহলে আমরা স্টিমুলাস, তাহলে এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার। ওয়েসিস, মরুদ্যান, ভালো কথা। তাহলে ওয়েসিস এর প্লুরাল হচ্ছে ওএসএস। যদি আইএস থাকে তাহলে মাঝখানে ই হবে, ঠিক আছে। যেমন বেসিস, এই যে দেখেন বেসিস, এগুলো সাধারণ, আপনারা এগুলো জানেন। বেসিস এর যখন প্লুরাল করব তখন বেসিস থেকে বেসিস। এখন বাকি থাকলো আমাদের ডাইস। ডাইস হলো ট্রেডিশনাল ইউজেজে আগের গ্রামার অনুসারে, এই যে ডাই প্লুরাল ছিল ডাইস, মাস্টার বইয়ে খুব সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে। ওয়েট, আমি বই নিয়ে আসি, এখানেই আছে সম্ভবত, এগুলো এক্সপ্লেনেশন আমি দিয়েছি। এটা 20 সালের বই, 21 সালের একটা বই নিয়ে আসি, 20 সালের বইও আছে, দেখি। এটা অবশ্য পাইরেসি বই, আপনারা বই কেনার আগে নকল বই থেকে সাবধান। দেখেন আসল বইয়ের মতোই মনে হচ্ছে, কিন্তু এই বইটা পাইরেটেড। আসল বই থেকে যখন ফটোকপি করছে, দেখেন স্ক্রিনগুলো পরিষ্কার আসে নাই, এই যে দেখেন স্ক্রিনগুলো পরিষ্কার আসে নাই। তারপরে এইগুলাতে মারা আছে গ্লু বাইন্ডিং, ঠিক আছে, এই যে দেখেন গ্লু বাইন্ডিং দেওয়া, সেলাই নাই। তাহলে নাম্বার, জেন্ডার, এটা মাস্টার বইয়ের, এটা 20 সালের এডিশন। 21 সালের এডিশনটা আমি নিয়ে আসতেছি, দেখতে হবে বাসায় 21 সালের এডিশন কোথায়। এই যে দেখেন, হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ ডাইস, এই যে সিঙ্গুলার ফর্ম অফ ডাইস, এই কোশ্চেনটা কত সালে, থানা শিক্ষা অফিসার 99। তার মানে বাংলাদেশি। আর সময়ের সাথে গ্রামারের নিয়ম কানুন, এই ইউজেস গুলো পরিবর্তনশীল, যে কারণে বলেও লাভ নেই। ডিকশনারি 7th এডিশনে এক রকমের ইউজ দেখবেন, 8th এডিশনে আরেক রকম, 9th আরেক রকম, 10th আসলে দেখবেন যে আরেক রকম। এগুলো সময়ের সাথে পরিবর্তনশীল। এই যে দেখেন, পাশাপাশ জোয়ার গুটি অর্থে ডাইস সিঙ্গুলার, ঠিক আছে, ডাইস হলো প্লুরাল। এখন দেখেন মুদ্রাদি সাস, ডায়ের প্লুরাল হচ্ছে ডাইস। ট্রেডিশনাল গ্রামার বইগুলো, পিসি দাস, পিকেডি সরকারের বই, এগুলো পাবেন। এই যে দেখেন, কারেন্ট ইংলিশ ইউজেসে ডাইসের সিঙ্গুলার প্লুরাল ফর্ম দুটোই একই, অর্থাৎ ডাইস। কারেন্ট ইংলিশ ইউজেস মানে এখন বর্তমান চলমান যে ইংরেজির ব্যবহার আছে, সেক্ষেত্রে ডাইসের সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই একই, মানে এক্স্যাক্টলি দা সেম। সেটা কি, এটাই সিঙ্গুলার, এটাই প্লুরাল। যাক, আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। কোনো তো কারো কমেন্ট কিছুই দেখি না, যাক কিছুই দেখতেছি না, এই জন্য কোনো রিপ্লাই নাই। তাহলে রাইট আনসার
কি বলছে, হুইচ ওয়ান হ্যাজ দ্য আইডেন্টিক্যাল সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম, মানে কি একই ধরনের সিঙ্গুলার প্লুরাল ফর্ম, তাহলে ডাইস। এটা হলো মডার্ন ইউজেস অনুসারে, এমজি অনুসারে। বাংলাদেশে গ্রামারের যে পরিবর্তন হয়েছে, ট্রেডিশনাল গ্রামার, মডার্ন গ্রামার, ব্যাকবনের বোর্ড কিনছিলাম, বোর্ডটা মাঝে মাঝে হ্যাং মেরে যায়, এক ব্যাপার না। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন আছে, select the sentence in which first is an adverb. Select the sentence in which first is an adverb. এখন আমরা অপশনগুলো দেখি। আপনারা অলরেডি কোশ্চেনের অপশনগুলো ঘেটে ফেলছেন, কিন্তু আমি কোশ্চেনটা ওইভাবে দেখিও নি, জাস্ট মনে হলো ক্লাস নেওয়া উচিত। অপশন এইতে আসি, ডোন্ট ড্রাইভ সো ফাস্ট, মানে কি এত জোরে চালিও না, ইন্টেন্সিফায়ার হিসেবে। ভালো কথা। তারপরে টেকনোলজি ইজ এক্সপ্যান্ডিং অ্যাট আ ফাস্ট পেস, টেকনোলজি ইজ এক্সপ্যান্ডিং অ্যাট আ ফাস্ট পেস, মানে কি খুব দ্রুত গতিতে, এটা ফাস্ট পেস, পেস মানে গতি, এটা থেকে পেস, আর এই যে পেস যেমন সম্মুখ গতিতে, অ্যাট স্নেইলস পেস মানে শামুকের গতিতে, ফাস্ট পেস দ্রুত গতিতে। তারপরে অপশন সি তে আছে মুসলিম ফাস্ট ডিউরিং রমাদান। সি মুসলিমস, আগে কিন্তু দা মুসলিম হতো, ট্রেডিশনাল গ্রামার অনুসারে এই জায়গায় দা মুসলিম ব্যবহার করতে হতো, কিন্তু এখন মুসলিমস। মুসলিম ফাস্ট ডিউরিং রমাদান মানে রমজান মাস চলাকালীন, আরবি মাস, ডিউরিং রমাদান, ডিয়ের উচ্চারণ জয় আর ড এটা নিয়ে। তারপরে উশসী ওয়েন্ট অন এ 24 ফাস্ট টু ডিটক্স, ডিটক্স মানে শারীরিক শুদ্ধতা, যেটা রোগ ব্যাধি নিরাময় থেকে, তাহলে ডি। কি বলছে উশসী, এই উশসী নামটা অনেকবার দেখছি চাকরির পরীক্ষার প্রশ্নে, যে বান্দা প্রশ্ন তৈরি করে তার কোনো কানেক্ট আছে, এখানে কোনো কানেকশন আছে। ওয়েন্ট অন এ 24 আওয়ার, এই যে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, যখন নাউনের আগে সংখ্যা থাকবে তখন হাইফেন ইউজ করব, আর নাউনটার কি হবে, নাউনটার সিঙ্গুলার হবে, 24 আওয়ার ফাস্ট টু ডিটক্স, এখন আমরা দেখি এখানে কোনটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে ডোন্ট ড্রাইভ সো ফাস্ট, এখানে দেখি ফাস্টটা কাকে মডিফাই করতেছে, ড্রাইভকে, দিয়ে চালিও না, এটা সরিয়ে দেন এই ইন্টেন্সিফায়ারটা, তাহলে কি হচ্ছে ডোন্ট ড্রাইভ ফাস্ট মানে কি জোরে চালিও না, এইটা আবার এইটাকে মডিফাই করতেছে, অ্যাডভার্ব কি করে আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে, তাহলে এখানে সো অ্যাডভার্ব, ফাস্টটাও অ্যাডভার্ব, কারণ এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা মডিফাই করছে কাকে, ড্রাইভকে, মানে চালিও না। কেমন ভাবে চালিও না, অত দ্রুত বা অত কি বলবো যে বেশি গতিতে চালিও না, তাহলে এখানে ফার্স্টটা হচ্ছে অ্যাডভার্ব, ইজ অ্যান অ্যাডভার্ব চাওয়া হয়েছে, তার মানে এইটাই। পরের কোশ্চেনে আসেন, বি টেকনোলজি ইজ এক্সপ্যান্ডিং অ্যাট আ ফাস্ট পেস, এখানে দেখেন সামনে ডিটারমিনার, আর্টিকেল ডিটারমিনারের অন্তর্ভুক্ত মডার্ন গ্রামার অনুসারে,
ট্রেডিশনাল গ্রামার অনুসারে এটা অ্যাডজেক্টিভ। তাহলে আবার আর্টিকেলকে ট্রেডিশনাল গ্রামারেও স্বতন্ত্র পার্টস অফ স্পিচ ধরা হয়, আবার মডার্ন গ্রামারের ডিকশনারিগুলোতে এটাকে আলাদাই রাখা আছে। কিন্তু অনেকে বলেন আর্টিকেলটা ডিটারমিনারের মধ্যে যাবে। তো ভালো কথা, এটাকে আর্টিকেলই ধরি আর ডিটারমিনারই ধরি। ধরলাম এটা ডিটারমিনার। তাহলে ডিটারমিনার এবং নাউন, এখানে স্পেস মানে গতি, নাউনের মানে ডিটারমিনার এবং নাউনের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে, সিঙ্গেল ওয়ার্ড থাকে, সেক্ষেত্রে সেটা হবে অ্যাডজেক্টিভ, সেটা অ্যাডজেক্টিভ। তাহলে এটাও এখানে এটা অ্যাডজেক্টিভ। পরেরটা আসেন, মুসলিম ফাস্ট। এই যে দেখেন এখানে মুসলমানরা কি করে, এটা সাবজেক্ট, এইটা এখানে ভার্ব, জি রোজা রাখে। ঠিক আছে, কখন রোজা রাখে? ডিউরিং রমাদান। এই যে প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে, এখানে যদি এটা প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে কাজ করছে, অ্যাডভার্বিয়াল হিসেবে, তাহলে এটা এখানে ভার্ব। পরে আসেন, উশসী ওয়েন্ট অন এ 24 আওয়ার। এখানে দেখেন যে আমার আছে ডিটারমিনার বা আর্টিকেল 24 আওয়ার, এটা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। তারপরে এই যে দেখেন প্রিপোজিশন। তো ভালো কথা, আমরা এই পার্টটাই দেখি। যদি আমার এটা ডিটারমিনার হয়, এটা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হয়, তার মানে এরপরে যে ফার্স্টটা আছে এটা নাউন। তাহলে আমরা কি পেলাম? এখানে পেলাম এইটা অ্যাডভার্ব। এই প্রশ্ন যদি নেক্সট টাইম এই জায়গায় চাওয়া হয় যে সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ ফার্স্ট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, তখন আনসার হবে এইটা, যে ফার্স্ট ইজ অ্যান, ঠিক আছে, ফার্স্ট ইজ এ নাউন, তখন হবে এইটা। ফার্স্ট ইজ এ ভার্ব, তখন হবে এইটা। এই কারণে কোশ্চেন অ্যানালাইজ করা শিখতে হবে। মাস্টার বইয়ে প্রিভিয়াস কোশ্চেন থাকুক, কিন্তু আপনি যদি প্রশ্নগুলো ভালোভাবে বুঝে শুনে ব্যাখ্যা করে নিজের মতো করে বুঝে পড়েন, তাহলে দেখবেন আপনার গ্রামারের যে বেসটা এটা অটোমেটিকলি স্ট্রং হয়ে যাবে। আর একটা সময় স্ট্রং হয়ে যাওয়ার পর এইসব আর কি বলবো, যে থিওরিটিক্যাল গ্রামার আপনার পড়ার প্রয়োজনই মনে হবে না। ফোনে দেখা যায় না এখানে আবার। তাহলে নেক্সট কোয়েশ্চেন, এটা খেয়াল রাখেন, আর্টিকেল এবং নাউন বা ডিটারমিনার এবং নাউনের মাঝখানে সিঙ্গেল ওয়ার্ড হলে সেটা কি হবে? সেটা হবে অ্যাডজেক্টিভ। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি। দেখেন, ফার্স্ট রোজা রাখলেন, রোজা থেকে আপনার শরীর শুদ্ধিকরণের যে প্রক্রিয়া সেটাই হচ্ছে ডিটক্স, রোগ ব্যাধি থেকে আপনি মুক্ত থাকবেন। পরের কোয়েশ্চেন, ইট ওয়াজ এ cowardly attack on defenseless man. পরের কোয়েশ্চেন, it was a cowardly attack। আমার ছেলেটা আবার কান্নাকাটি শুরু করছে। এই যে কি আসবেন, ক্লাস নেবেন আপনি? আসো, দেখো বাবা কি করে, তুমি আগে দেখো। তুমি শুধু ডিস্টার্ব করলে, একবার তাড়িয়ে দিলে। মাম্মাম যাও, দেখে বউ তুমি এখানে ইয়ে করো না। দেখো বাবা কিভাবে লেখা, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, তারপরে আছে নাউন, কনজাংশন। সিতে নাউন, ডিতে কনজাংশন। মাম্মাম চলে গেছে। কমেন্ট দেখা যায় না কেন? কে কি কোশ্চেন করতেছে সেটাই তো দেখতে পাচ্ছি না। যাই হোক, আমরা দেখি, ইটু আছে কাওয়ার্ডলি অ্যাটাক। এখন একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে অ্যাটাক ভার্বও হয়, নাউনও হয়। এখানে যে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে এটা কেমনে বুঝবো? কারণ মাঝখানের এই শব্দটাকে আপনি ক্রস মেরে দেন, এই শব্দটা নাই, মানে ইটু আছে অ্যাটাক। এইটা একটা আক্রমণ ছিল কার উপরে? অন মানে কার উপরে? ডিফেন্সলেস ম্যান। এখানেই দেখেন এ ডিফেন্সলেস ম্যান। তাহলে এই যে দেখেন আর্টিকেল বা ডিটারমিনার, এখানে মাঝখানে অ্যাডজেক্টিভ, পরে নাউন। ঠিক এখানেও সেম কেস। তাহলে আর্টিকেল হোক আর ডিটারমিনার হোক, শেষে এই যে নাউন, এটা অ্যাটাক, এখানে ভার্ব না, এখানে নাউন হিসেবে ইউজ হয়েছে, কারণ সামনে আমার আর্টিকেল আছে। কোনো ভার্বের আগে, যেমন ওয়াক, দেখেন ওয়াক মানে হাঁটা, সে আমার পাশ দিয়ে হেঁটে গেল, হি ওয়াক
ঠিক আছে, রাইট পাস মি, সে ঠিক আমার পাশ দিয়ে হেঁটে গেল। এখন ওয়াককে লেটস টেক এ ওয়াক বা লেটস গো ফর এ ওয়াক, ওয়াকের আগে যখন আপনি এ ব্যবহার করতেছেন বা ক্ষেত্র বিশেষে অ্যাডজেক্টিভ মানে এন প্লাস অ্যাডজেক্টিভ ইউজ করতেছেন, তো সেক্ষেত্রে কি হচ্ছে, ওয়াকটা তখন নাউন হয়ে যাচ্ছে। আসলে একটা শব্দ ভার্ব, এটাকে আমরা সিঙ্গুলার অ্যাক্টিভিটি হিসেবে নাউন হিসেবে ব্যবহার করতে পারি। চলো সাঁতার কাটি, লেটস সুইম না বলে লেটস হ্যাভ এ সুইম। তাহলে এর আগে আমি দেখিয়ে আসলাম এখানে সহজ কাওয়ার্ডলি। এখন এল ওয়াই থাকার যে অসুবিধাটা সেটা দেখেন, এই যে ম্যানের সাথে যদি আমি লাগাতাম ম্যানলি, জেনারেলি কি হয়, ফেসবুকে আমার একটা পোস্ট আছে যে আপনার জীবনে সেরা একটা পোস্ট হবে, যে নাউনের সঙ্গে এল ওয়াই যুক্ত হলে এটা কি হয়, সাধারণত অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে, আর অ্যাডজেক্টিভের সঙ্গে এল ওয়াই যুক্ত হলে সেটা কি হয়, সাধারণত সেটা অ্যাডভার্ব হয়। কিন্তু আবার যদি আপনি ফার্স্টের সাথে এল ওয়াই লাগান তাহলে কিন্তু হবে না। ধরেন ফার্স্ট এর সঙ্গে এল ওয়াই লাগাবেন এমন শব্দ নাই, এরকম ব্যবহারও নাই। আবার দেখেন চাইল্ডের সাথে, হয়তো বা কিছু ক্ষেত্রে আমেরিকান ইংলিশে চাইল্ডের অ্যাডজেক্টিভ চাইল্ডই থাকতে পারে, কিন্তু ব্রিটিশ ইংলিশে আবার নাই। মানে এক ভাষায় এক রকমের ইউজেস আছে, আর এক ভাষায় আরেক ধরনের ঠিক ওই রকমের ইউজেস গুলো নাই। তাহলে ম্যান থেকে ম্যানলি, নাউনের সঙ্গে সাধারণত এল ওয়াই হলে, যেমন মান্থলি যেগুলো সময়বাচক, ডেইলি, ঠিক আছে, ইয়ারলি, উইকলি, এইগুলা অ্যাডজেক্টিভও হয় আবার অ্যাডভার্বও হয়। এইটা এর সেন্টেন্সে ফাংশন অনুসারে যদি নাউনকে মডিফাই করে, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, এটা অ্যাডজেক্টিভ হবে। যদি ভার্বকে মডিফাই করে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এটা অ্যাডভার্ব হবে। এখন এই যে বললাম সময়বাচক, কিন্তু টাইমলি শব্দটা পড়াতে গেলে এই যে দেখেন টাইমলি, এটা সময়বাচক শব্দ, সময় মতো, এটাকে আপনি কি করতে পারবেন না, অ্যাডভার্ব হিসাবে ইউজ করতে পারবেন না। এটা সব সময় কি বলবো যে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করতে হবে। যেমন যদি বলেন সে সময় মতো উপস্থিত হয়েছিল বা উপস্থিত হলো, হি অ্যারাইভ টাইমলি হবে না, কারণ এখানে লাগবে অন টাইম। হি অ্যারাইভ অন টাইম, কারণ টাইমলি এর অ্যাডভার্ব হিসাবে ইউজ নাই। এ কারণে এগুলো জানার দরকার আছে। এই সংক্রান্ত এই টাইমলি এর ইউজ নিয়ে দুইটা কোশ্চেন ছিল, আমি এটা তো ডিরেক্ট উল্লেখ করি বলি, বাজারে যেগুলো অন্যান্য প্রকাশনের বইগুলো ছিল তারা এই টাইমলির আনসারটাই করছে, কিন্তু আমি এগুলোকে ফেসবুকে পোস্ট দিয়ে দেখিয়েছি যে না, টাইমলি ওখানে হবে না, ওখানে অন টাইম হবে। তাহলে কাওয়ার্ডলি, কাওয়ার্ড মানে কি, কাপুরুষ, এইটা নাউন, এর সঙ্গে এল ওয়াই যুক্ত করলাম, তাহলে কাওয়ার্ডলি। যেমন ফ্রেন্ড, ফ্রেন্ডলি, ঠিক আছে, তবে আধুনিক ইংরেজিতে আমেরিকান ইংলিশে ফ্রেন্ডলিকে কি বলবো যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার দেখানো আছে, তবে এর ব্যবহারটা বহুল প্রচলিত না। যেমন হি বিহেভ মি ফ্রেন্ডলি, এটা ব্রিটিশ ইংলিশে অবশ্যই ভুল। আমাকে কিভাবে লিখতে হয়, হি বিহেভ মি ইন এ ফ্রেন্ডলি ওয়ে বা ইন এ ফ্রেন্ডলি ম্যানার। মানে ফ্রেন্ডলিকে আমরা অ্যাডভার্ব হিসাবে ইউজ করতে পারবো না, ওর পরিবর্তে আমরা হয় অ্যামিকেবলি ইউজ করব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করব, যে ইন এ ফ্রেন্ডলি ওয়ে, ইন এ ফ্রেন্ডলি ম্যানার বা ইন এ ফ্রেন্ডলি প্রসেস, যেমনটাই হোক সামঞ্জস্যপূর্ণ হলেই হবে। তাহলে এক্ষেত্রে কাওয়ার্ডলি। এখন এর মধ্যে ব্যাপার আছে, আমরা বলি গেম, একটা কি সিনেমা যেন দেখলাম, ওই সিনেমাতে বলে আই এম গেম, মানে আমি প্রস্তুত, গেম ফর এনি গেম বা আই এম গেম ফর অ্যানাদার গেম। এখন গেম মানে খেলা, প্রতিযোগিতা, ভালো কথা, আবার গেম মানে প্রস্তুত। এখন গেমলি, ঠিক আছে, গেমলি মানে সাহসী, ঠিক আছে, প্রস্তুত। এই যে আমরা অ্যাডজেক্টিভ বলতেছি ব্রেভ, যে আই এম রেডি টু ফেস দ্য চ্যালেঞ্জ গেমলি। এখন গেমটা তো নাউন, এর সঙ্গে এল ওয়াই দেখলেন, তাহলে তো এইটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা, কিন্তু গেমলিটা মানে ব্রেভলি, গেম মানে ব্রেভ, সেক্ষেত্রে ব্রেভলি মানে গেমলি। তো সেক্ষেত্রে কিন্তু আবার এটা কি হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। যেমন সুইমিং, সাধারণত আমরা জেরান্ড হিসেবে ব্যবহার করি, যে সুইমিং সাঁতার, কিন্তু সুইমিংলি মানে স্মুথলি। তো এই বিষয়গুলো, যেমন রুটিনলি, রুটিন সময়সূচি, পরীক্ষায় কিন্তু আসছে অলরেডি, সেটা হচ্ছে রুটিনলি কোন ধরনের পার্ট অফ স্পিচ। তো সেক্ষেত্রে পার্ট অফ স্পিচের মধ্যে আসবে রুটিনলিটা অ্যাডভার্ব। তো এইরকম ব্যবহার অনেক আছে। নাউনের সাথে এলওয়াই হলেই যে সেটা অ্যাডজেক্টিভ হবে তা কিন্তু না। এই যে ফ্রেন্ডলি কথাটা বললাম, ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি শব্দটা প্রীতি ম্যাচ অর্থে নিজেই নাউন হিসেবে ব্যবহার হতে পারে, কিন্তু আমাদের দেশের প্রশ্নকর্তারাই যে ট্রেডিশনাল গ্রামার বই যেটুকু পড়ছে ওইটা আর পরবর্তীতে জ্ঞানটা বাড়ানোর বা নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করে না, পরীক্ষা দেয়। দ্য ওয়ার্ড ফ্রেন্ডলি ইজ অপশনে অ্যাডজেক্টিভও রাখে, নাউনও রাখে, কিন্তু এক্ষেত্রে অ্যাডজেক্টিভও রাইট, নাউনও রাইট, কিন্তু প্রশ্নকর্তা উত্তর কি নাই,
অ্যাডজেক্টিভ না, এরকম বহুত সমস্যা আছে। যেমন হার্টের অ্যাডজেক্টিভ হার্টেনিংও হয়, হার্টিও হয়, অপশনে দুইটাই রেখে দেয় হার্টের অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এর আরো ল্যাটিন অ্যাডজেক্টিভ গুলো আছে, সেটা যেমন কর্ডিয়াল, কার্ডিয়াক। তো পরীক্ষায় কর্ডিয়াল আসছে, কার্ডিয়াক এখনো আসেনি, কিন্তু হার্টি আসছে, হার্টেনিং আসছে। তো আমি যখন মাস্টারের 2012 সালে বইটা ব্যাখ্যা ভিত্তিক করলাম, তখন উল্লেখ করে দিলাম যে হার্টের প্রধান ব্যবহৃত অ্যাডজেক্টিভ 4টা: হার্টি, হার্টেনিং, কর্ডিয়াল, কার্ডিয়াক। তো পরবর্তীতে দেখেন এগুলো রিপিট ঠিকই হয়েছে। পরের কোশ্চেনে যাওয়া যাক। তাহলে আমরা এখানে আনসার কি করব? কাওয়ার্ডলি অ্যাডজেক্টিভ, আর্টিকেল নাউনের মাঝখানে অনলি ওয়ার্ড, সেক্ষেত্রে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ। Next question. The river flows past the village. Here past is an. The river past the village. Here past is a oblique and. তাহলে আমাদের অপশনে আছে, অপশন এইতে নাউন, বিতে ভার্ব, এতে নাউন, বিতে ভার্ব, সিতে আছে অ্যাডভার্ব, ডিতে প্রিপোজিশন। অ্যাডভার্ব, ডিতে প্রিপোজিশন, অনেকে প্রিপোজিশন বলে, প্রিপোজিশন হবে প্রিপোজিশন প্রোনাউন্সিয়েশনে। যেমন দেখেন, বি মানে কোনো কিছু হওয়া, থাকা, আবার হ্যাভ মানে থাকা। তো ভালো কথা, বিহেভ, তখন এর উচ্চারণ এই হয়ে যায়, বিহেভ, বিহেভ ইয়োরসেলফ। তো প্রোনাউন্সিয়েশনে এই ডিফারেন্সেস গুলা আছে। যেমন অনেকে কোনো একটা শব্দ বলতেছেন, এই যে চূড়া বলতে, সাপোজ অ্যাপেক্স, কিন্তু এর উচ্চারণ এইপেক্স, এইপেক্স। এই প্রবলেম গুলো থাকাই স্বাভাবিক। আসলে আমরা বানান করি লেটার দিয়ে, কিন্তু প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে ফলো করতে হয় আইপিএ, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটটা অনুসারে উচ্চারণ করা হয়। এই বিষয়গুলো আমাদের অনেকে অবগত না, যে কারণে এই কনফিউশন গুলো হয়। তাহলে আমরা এটা অ্যানালাইজ করি। দ্য রিভার ফ্লোস পাস দ্য ভিলেজ মানে কি? দেখেন, পাস মানে কি ব্যাপার, টান দিলাম এখানে, রিভার ফ্লোস, নদীটি প্রবাহিত হয়েছে। এখানে এটা হচ্ছে ফ্লোটা ইনট্রানজিটিভ ভার্ব। মাস্টার বইয়ে দেখবেন ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বের অধ্যায় আছে যে রিভার ফ্লোস, এখানে ফ্লোটা কোন ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। তো ইনট্রানজিটিভ ভার্বকে যদি আমি আরেকটা নাউন ফ্রেজের সঙ্গে যুক্ত করতে চাই, ট্রানজিটিভ ভার্ব তো অবজেক্ট নেই, আর ইনট্রানজিটিভ ভার্বকে যদি আমি অবজেক্ট নেওয়াতে যাই, সেই ক্ষেত্রে তার প্রয়োজন হবে প্রিপোজিশন। অবজেক্টকে লাইসেন্স করে, মানে লাইসেন্স লাগে বা নেওয়া লাগে, মানে অনুমতি লাগে অবজেক্ট নেওয়ার জন্য, এক হলো ট্রানজিটিভ ভার্বের অথবা প্রিপোজিশনের। যেহেতু ট্রানজিটিভ ভার্ব কি নেয় না, অবজেক্ট নেয় না, তো সেক্ষেত্রে যদি ইনট্রানজিটিভ ভার্বকে আমি বড় করতে যাই, ঠিক আছে, যুক্ত করতে যাই, সেক্ষেত্রে এর অবজেক্ট জাতীয় যদি আমি যুক্ত করতে যাই, সেটা অ্যাডভার্বিয়াল অবজেক্ট হোক, তো সেক্ষেত্রে আমরা কি করব? প্রিপোজিশনটাকে নেব। তাহলে পাসের পাস্ট ফর্ম আমরা আগে ব্যবহার করতাম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল, পাস্ট এবং পাস্ট। এখন এই পাস্টের ব্যবহারটা ভার্বের মধ্যে এই অর্থে নাই, এটাকে এখন আমরা নাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, অ্যাডভার্ব এই সেন্সেই ব্যবহার করি। তাহলে দেখেন, নদীটা প্রবাহিত হয়, এই পাস্ট মানে পাস দিয়ে বোঝাচ্ছে। দা ভিলেজ, এটা এখানে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কি বসে? নাউন ফ্রেজ বসে। ভার্ব এবং প্রিপোজিশন, অবজেক্ট নাই, এই অবজেক্ট গুলো হয় সাধারণত নাউন, নাউন ফ্রেজ বা নাউন ইকুইভ্যালেন্ট। এখন নাউন ফ্রেজ বললে সব কাভার, যে প্রিপোজিশন বা ভার্ব অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ নাই। এখন এই নাউন ফ্রেজের মধ্যে একটা নাউন বসতে পারে, সাপোজ রহিম বসলো, অথবা হিম বসলো, অথবা হিজ ফাদার, ব্রাদার, এই যে বললাম দা ভিলেজ, এর মধ্যে ক্লজও আসতে পারে, বড় ফ্রেজও আসতে পারে। তাহলে কি হচ্ছে? প্রিপোজিশন এবং ভার্ব অবজেক্ট হিসেবে নেয় নাউন ফ্রেজ। তাহলে এই যে নাউন, ঠিক আছে, ভিলেজ কমন নাউন প্লাস ডিটারমিনার দা বা আর্টিকেল দা, এটা আমাদের কি? এটা হচ্ছে নাউন ফ্রেজ। তার মানে এটা আমাদের প্রিপোজিশন। যেমন দেখেন, আমার কথাই বলি, একটা বয়সে প্রচন্ড পরিশ্রম করছি, 16 ঘন্টা 18 ঘন্টা এই মাস্টার বইয়ের
এখন আপনারা মনে করেন কপি পেস্ট করে তো করা যায় রে ভাই। আমি যে এই প্রশ্নগুলো বিভিন্ন বই থেকে কালেক্ট করছিলাম, ধরেন তখন ইউসিসি গাইড পাওয়া যাইতো কোচিং এর, ইউনাইট গাইড ছিল, ঢাকা কোচিং এর গাইড ছিল, পজিট্রন গাইড ছিল, তারপরে লিডস কোচিং, এরকম বিভিন্ন কোচিং সেন্টারের গাইড গুলো থেকে প্রশ্নগুলো কালেক্ট করছি। বিভিন্ন কোশ্চেন ব্যাংক ছিল তখন, আর্টস কি কি সব কপোতাক্ষ অনেক রকমের প্রশ্ন ব্যাংক, এগুলো থেকে বিশ্ববিদ্যালয়। এখন ওই প্রশ্নগুলো টাইপিং এ অনেক ভুল থাকতো, যেগুলো সময়ের বিবর্তনে আমিও অনেকগুলো সংশোধন করছি। আমি কিন্তু অরিজিনাল প্রশ্ন হাতে পাইনি 10 সালের আগের গুলা। তো এই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে কোশ্চেন গুলা কালেক্ট করছি বাজারে তখন বিভিন্ন বইগুলা থেকে, কিন্তু সেগুলোতে কিন্তু সঠিক আনসার দেওয়া ছিল না। আমি আপনাদেরকে লাইভে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি রেকর্ড পরিমাণে কোশ্চেন ছিল যেগুলো সঠিক আনসার ছিল না। যেমন এই কোশ্চেনটার কথাই বলি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির হিজ ম্যাথমেটিক্স ড্যাশ উইক। আনসার ভর্তি গাইড গুলো সবগুলো ভর্তি গাইড প্রশ্ন ব্যাংকে ছিল হিজ ম্যাথমেটিক্স ইজ উইক। কিন্তু আমি এটা প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার এজ থমসন এন্ড এভি মার্টিনেটের বই থেকে দেখলাম যে না, এটা সাবজেক্ট ভার্ব অংশে যে এগ্রিমেন্ট অংশে আলোচনা আছে সেখানে যে ম্যাথমেটিক্সটা আমাদের যখন সাবজেক্ট হিসেবে বুঝাবে এরপরে ভার্ব সিঙ্গুলার হয়, যে ম্যাথমেটিক্স ইজ অ্যান এক্সাক্ট সায়েন্স, মানে কি প্রকৃত বিজ্ঞানটা হচ্ছে গণিত। কিন্তু যখন এটা কোনো ব্যক্তির গুণাবলী বুঝাবে বা বৈশিষ্ট্য বুঝাবে বা কোয়ালিটি বুঝাবে, সেক্ষেত্রে এর আগে যদি পজেসিভ আসে অথবা পূর্বে দা আসে, সেক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব ইউজ করবো। যদিও মডার্ন ইউজেসে দা এর ক্ষেত্রে যে দা ম্যাথমেটিক্স অফ দ্য ম্যান, দা ম্যাথমেটিক্স অফ দ্য প্রজেক্ট, এমন ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল দুটোই ব্যবহার করা যায়। আপনারা লংম্যান ডিকশনারি অফ কন্টেম্পোরারি ইংলিশে ম্যাথমেটিক্স এর এই ব্যবহারটা দেখতে পারেন, যে দা ম্যাথমেটিক্স তারপরে অফ, এরপরে সিঙ্গুলার প্লুরাল। কিন্তু যদি পজেসিভ থাকে, এই যে ট্রেডিশনাল যে ইউজেসটা ছিল, ঠিক আছে, যে কোনো মানে ম্যাথমেটিক্স, ইকোনমিক্স এদের আগে, পলিটিক্স এদের আগে যদি পার্সোনাল কি বলবো যে পজেসিভ অ্যাডজেক্টিভ বা পজেসিভ ডিটারমিনার বসে, সেক্ষেত্রে ভার্বটা হবে প্লুরাল। যেমন আমি পলিটিক্স এর কথাই বলি যে পলিটিক্স ইজ আ ডার্টি গেম, মানে কি নোংরা খেলা হচ্ছে, অথবা পলিটিক্স ইজ ইজ বিজনেস, রাজনীতি তার কাজ, রাজনীতি বোঝানো। কিন্তু এখন আমি বলতেছি যে আমার পলিটিক্সটা হবে উদার, মাই পলিটিক্স আর লিবারেল। আমি বলতেছি আমার পলিটিক্স কি হচ্ছে প্র্যাকটিক্যাল, না, মাই পলিটিক্স আর নট প্র্যাকটিক্যাল। ঠিক একইভাবে আমি বলতে পারি ডানপন্থী, বামপন্থী, লেফট উইং, রাইট উইং, যা হোক, অথবা দ্য পলিটিক্স অফ ডোনাল্ড ট্রাম্প ইজ ডিফারেন্ট, ঠিক আছে। তখন দ্যাট নাকি দোজ হবে, অবশ্যই দোজ হবে। দ্য পলিটিক্স অফ ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে, ভার্বটাও প্লুরাল, আর ডিফারেন্ট ফ্রম দোজ অফ হিজ প্রিডিসেসর, মানে তার পূর্বসূরীদের রাজনীতি থেকে ডোনাল্ড ট্রাম্পের পলিটিক্সটা কোয়াইট ডিফারেন্ট। তাহলে এই জায়গায় 5টা ব্যবহৃত হয়েছে, কি হিসাবে 5টা ব্যবহৃত হয়েছে। এই যে এর আগে যেমন আমরা ফার্স্ট পড়ে আসলাম আগে, ঠিক এখানে ওই একই প্যাটার্নই, যেমন ফার্স্টের ব্যবহার দেখে আসলেন, ঠিক আছে, এখন এরকম। কিন্তু ফার্স্ট তো প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয় না, কিন্তু প্রিপোজিশন ছাড়া অন্য ক্ষেত্রগুলো মোটামুটি সেই, শুধুমাত্র কি বললাম প্রিপোজিশনের ব্যবহার ছাড়া পাস্ট। যেমন দেখেন আমার কথাই বলি, আই হ্যাভ বা হি হ্যাজ। এখন এই হ্যাজটাকে ইনফরমালি ডিকশনারি গুলোতে এরকম দেওয়া থাকে, হিজ মানে অনেকে এটাকে হ্যাজ মনে করে। দেখেন অনেকে এটা, দেখেন এটা তো পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয় না, হিজ প্রাইম বা মাই প্রাইম, হিজ অথবা যেহেতু আগে আই লিখছি তাহলে মাই লিখি, মাই অথবা হিজ প্রাইম, মানে কি নিজের সেরা সময়। এই যে বিভিন্ন নায়কদের ক্যারিয়ারের সেরা সময়, খেলোয়াড়দের, এটাকে বলা হয় সেরা সময়, বলতে উৎকৃষ্ট বা সর্বশ্রেষ্ঠ, এটাকে বলা হয় প্রাইম। তাহলে এই যে দেখেন এখানে পজেসিভ ডিটারমিনার, এখানে যেমন আর্টিকেল বসছিল, এখানে পরে প্রাইম নাউন, তার মানে এটা এখানে প্রিপোজিশন। ঠিক আছে, আরো এক্সাম্পল কিছু দেখায়। যেমন দেখেন কি, আগে আমরা সহজ ভাবে লিখি, হি ওয়াকড পাস্ট মি, সে আমার পাশ দিয়ে হেঁটে গেল। এখন এই সেন্টেন্সটাকে আপনি চাইলে যে কোনো ভাবে মডিফাই করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। যেমন হি ওয়াক পাস্ট মি উইদাউট নোটিসিং মি, উইদাউট আমাকে না দেখেই, নোটিসিং মি। এখন ভালো কথা, এখন পাস্টের জায়গায় আমি এখানে রানও দিতে পারি, যে সে আমার পাশ দিয়ে দৌড়ে গেল, অথবা হারিডও দিতে পারি, মানে খুব দ্রুত গতি, তাড়াহুড়ার মধ্যে, ঠিক আছে, হারিড পাস্ট মি। এখন এটাকে যে মডিফাই, যে এই মাত্র সে হেঁটে গেল, এই মাত্র সে দৌড়ে গেল, এই মাত্র দ্রুত গতিতে গেল, এই জায়গায় আপনি ভার্বের আগে জাস্ট লাগাতে পারেন, ঠিক আছে। ঠিক আমার পাশ দিয়ে, এটাকে আরো এই প্রিপোজিশনটাকে মডিফাই করাবেন, ঠিক আছে। এই জায়গায় আপনি স্ট্রেইট বা রাইট ব্যবহার করতে পারেন, যে রাইট পাস্ট মি, এই যে রাইট কে ক্ষেত্রে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারবেন, ঠিক কার আগে, পাস্টের আগে। তো যাক, এই যে পাস্ট মি,
তাহলে পাস্টের পরে এটা মি, ঠিক আছে। আগে কি পাস্ট মাই প্রাইম বা হিজ প্রাইম বা হার প্রাইম নাউন ফ্রেজ ছিল। এই যে মিটা একটা ওয়ার্ড আই লাভ ইউ বা আই লাইক ইউ, এখানে আইটা নাউন ফ্রেজ, লাইকটা ভার্ব ফ্রেজ এবং ইউ বা আই লাইক হার এই যে বললাম, সেক্ষেত্রে অবজেক্ট হিসেবে হার বা ইউ যেটাই হোক এটাও কিন্তু নাউন ফ্রেজ, সিঙ্গেল ওয়ার্ডও নাউন ফ্রেজ হতে পারে। আগে এগুলো নিয়ে ফেসবুকে অনেক পোস্ট দিতাম, এখন কমিয়ে ফেলছি। আসলে এগুলোর মধ্যে আমি আর আগ্রহ পাই না, কারণ অনেক সময় তো আপনাদের পিছনে দিলাম, এখানে টাকা পেয়েছি কিন্তু লেখক হিসেবে না, সত্যিকার অর্থে টাকা পেয়েছি কারণ আমি আমার অনেক পূর্বসূরি রাইটারদের দুরবস্থা দেখছি, যে কারণে আমি কখনো বইটার সত্য কারো কাছে বিক্রিও করি নাই, কোনো অবস্থায় হারাতেও চাইনি, প্রতিষ্ঠিত করতে চেয়েছি। তো মাস্টার বই চাইলে আপনিও এরকম বই লিখতে পারবেন, কিন্তু দুটা বিষয় আপনাকে মাথায় রাখতে, বই লিখলে হবে না, বই যদি মানুষের কাছে না পৌঁছায় এটা অনেক অনেক কণ্টকাকীর্ণ বন্ধুর পথ। এখানে সফল হওয়া অনেক সময়ের ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। যদি এখন সোশ্যাল মিডিয়া আছে, এখানে যত তাড়াতাড়ি আপনি প্রচার করেন না কেন, মানুষ কিন্তু সহজে আপনার উপরে আস্থা রাখতে চাইবে না। আপনি নিজেই দেখেন, একটা নতুন কোনো কিছু কিনতে গেলে কোয়ালিটির উপরে বিশ্বাস করতে অনেক সময় লাগে, কারণ আপনি বিশ্বাস করে একটা বই কিনলেন, বইয়ে কত % শুদ্ধতা আছে, তথ্যের অথেন্টিসিটি কতটা, কত অথেন্টিক রেফারেন্স, এগুলো বোঝার ব্যাপার আছে। কারণ বাজারে মাস্টার ছাড়া অন্য বইগুলো নেই, আপনারা দেখবেন লিখে রাখে অক্সফোর্ড ডিকশনারি, কেমব্রিজ ডিকশনারি, বিভিন্ন ডিকশনারি রেফারেন্স দেয়, দিয়ে ব্যাখ্যা দেয়, সেক্ষেত্রে দেখা যায় উত্তরটাও ভুল, ব্যাখ্যাটাও ভুল। এইগুলো পরবর্তীতে আমি কন্ট্রাডিক্ট করি, ফেসবুকে পোস্ট দিয়েছি না, উত্তর ব্যাখ্যা দুটোই ভুল। এখন ভুল মূল কথা যেটা বলি, অনেকে আমার সমালোচনা করে, তাতে আমার কি যায় আসে, তাদের ইনশাল্লাহ এই জন্মের যোগ্যতাই হবে না আমার পর্যায়ে কখনো আসা। কিছু জিনিস ওই যে বলে ওয়ান পিস মেড এর বিষয়ে আমি যাচ্ছি না, কিছু জিনিস হয় গিফটেড। তো যেটা বলি, আপনি তো প্রশ্ন পাবেন, এখন প্রশ্নের সলভ দেন। এই যে আমি 3 বছর ধরে নতুন কিছু কোয়েশ্চেন আছে, আমি অনেকগুলো কোয়েশ্চেনের অবশ্য ফেসবুকে সেগুলো সলভ দিয়ে ফেলছি। এর আগের বিসিএস মানে 45তম বিসিএস এ যে কোয়েশ্চেন গুলো ছিল, অনেকেই কিন্তু উত্তর ভুল করছিল, এগুলো আমি লাইভ এসে দেখাইছি যে এগুলো উত্তর ভুল, এটা সঠিক, কোন বইয়ের কোন পৃষ্ঠা কোথা থেকে কোয়েশ্চেন গুলো সেট করা, পিএইচসির ভুলও তুলে ধরছি, অন্যান্য কোচিং সেন্টার যারা অনলাইনে এসে সলভ দেয়, প্রকাশনী ওয়েবসাইট গুলো সলভ দেয়, তাদের ভুলগুলো তুলে ধরছি। কিন্তু এর মধ্যে অনেক পরীক্ষা হয়েছে যেগুলোর আমি সলভ দিইনি। এই সলভগুলা যখন বাজারে বিভিন্ন রিসেন্ট কোয়েশ্চেন ব্যাংক যেগুলো বের হয়েছে, সেটা বিভিন্ন প্রকাশনী, লেকচার, পাঞ্জেরি, প্রফেসর যেগুলাই বের করুক, যারাই বের করুক, তাদের অনেক প্রশ্নের উত্তরই ভুল আছে, তারা কিন্তু নিজেরাও জানেন। আর আমি যদি ওইগুলো স্পেসিফাই করে না দিই, আপনারা ওই ভুলটাই পড়বেন, আপনারা ওই ভুল ধরতেও পারবেন না। এখানেই বাহাদুরি মুরদ। ওই যে বললাম, আমি তো বের করে দিলে যে এই প্রশ্ন ডাউট, তখন তো চারটে অ্যানালাইজ করে আপনি সঠিকটা বের করতেই পারেন, তারপরে 2-1টা ক্ষেত্রে পারবেন না। এর জন্য দরকার রেফারেন্স, আর রেফারেন্স নিজের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আপনাকে স্টাডি করতে হবে বছরের পর বছর, যুগ পার। তাহলে দেখেন, একটা সেন্টেন্সকে অনেকভাবে মডিফাই করা যায়। এই জায়গায় ধরেন মি আছে, এখানে আজ বসাতে পারেন, ঠিক আছে। শি ওয়ার্কড রাইট আস উইথাউট নোটিসিং আস। তো যাক, ব্যাপার না, শিখতে চাইলে অনেকভাবেই শেখা যায়। পরের কোশ্চেন আমরা আসি। ইহানা স্লিপস অনলি ফর 4 আওয়ার্স। এই যে দেখেন, ইহানা স্লিপস, তিনটা স্লিপস অনলি ফর 4 আওয়ার্স। এখানে মজার একটা বিষয় দেখবেন, এর উচ্চারণ প্রোনাউন্সিয়েশনটা সেম হবে, 4, এটাও 4, আমরা ফর বলি কিন্তু এর উচ্চারণ 4, এর উচ্চারণ 4, কিন্তু এরা হচ্ছে, এদেরকে যখন সমোচ্চারিত হয়, যেমন সন বলে অনেকে, এই যে দেখেন সন, আমরা যখন গ্রামে থাকতাম, যে এর উচ্চারণ অনেকে বলতো, মানে টিচাররাও এই বিষয়গুলো নিয়ে সচেতন, কনসাস ছিলেন না। এর উচ্চারণ সান, ঠিক আছে, ওকে মাই সান, সন না, ঠিক আছে, দা সান, সূর্য। এই যে দেখেন, লেটার আলাদা, ঠিক আছে, স্পেলিং আলাদা, কিন্তু প্রোনাউন্সিয়েশন সেম, সমুচ্চারিত শব্দ, হোমোফোনস। এটারও দেখেন স্পেলিং আলাদা কিন্তু প্রোনাউন্সিয়েশন সেম, 4 তো এইগুলো যদি পরীক্ষা আসে, এরা কি, এরা হচ্ছে হোমোফোনস, সমুচ্চারিত শব্দ। তাহলে আমরা এখানে দেখি, এখানে স্লিপটা কোন ধরনের ভার্ব, কেন সেটাও দেখাই, অবজেক্ট বুঝতে হবে। Iana sleeps only for 4 hours a night. A night.
এ নাইট, এখানে এ মানে পার নাইট বা এভরি নাইট, এটা এই সেন্সে ব্যবহার হয়েছে প্রেপোজিশন হিসেবে, ডিসগাইজ প্রেপোজিশন। তাহলে ইন দিস সেন্টেন্স দ্য ভার্ব স্লিপ ইজ, ইন দিস সেন্টেন্স দ্য ভার্ব স্লিপ ইজ, ভার্ব স্লিপস ইজ, স্লিপস ইজ। অপশন এ তে আছে পজিটিভ, বি তে ইনট্রানজিটিভ, সি তে ট্রানজিটিভ, ফ্যাক্টিটিভ, এ নম্বরে কজেটিভ। কজ মানে ঘটনা, মানে অন্যকে দিয়ে করানো, কজেটিভ। বি তে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ ভার্বটা হচ্ছে কমপ্লিট ভার্ব, এর আসলে অবজেক্ট দরকার হয় না, ইনট্রানজিটিভ। সি নম্বরে ট্রানজিটিভ, ডি নম্বরে ফ্যাক্টিটিভ। ফ্যাক্টিটিভ, ফ্যাক্টিটিভ ভার্ব হলো, যেমন আমরা তাকে কি বললাম, বোকা বললাম, উই কল্ড হিম, আমরা তাকে ডাকলাম না। দেখেন সেন্সটা কি দিচ্ছে, উই কল্ড হিম, আমরা তাকে ডাকলাম, কল মানে ডাকা, আমরা ডাকলাম, কি বলে ডাকলাম, যখন পরবর্তীতে একটা কমপ্লিমেন্ট ছাড়া মানে অ্যাডজেক্টিভ অথবা নাউন ফ্রেজ ছাড়া অর্থ পরিপূর্ণ হয় না। এই যে পরবর্তীতে যে আমরা অবজেক্টটা যুক্ত করলাম বা কমপ্লিমেন্ট যুক্ত করলাম, ঠিক আছে, এই যে অর্থের অপূর্ণতা, এই জাতীয় ভার্ব যাদের একটা অবজেক্ট থাকা সত্ত্বেও অর্থ পরিপূর্ণ না, পরবর্তীতে আমাদেরকে অবজেক্ট যুক্ত করা লাগে বা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট যুক্ত করা লাগে, এই ভার্বগুলোকে আমরা বলি ফ্যাক্টিটিভ ভার্ব। যেমন উই নমিনেটেড হিম, আমরা তাকে কি নমিনেট করলাম, ঠিক আছে, মনোনীত করলাম, ধরলাম যে এমপি মনোনীত করলাম, বা আমরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করলাম, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান অথবা উই ইলেক্টেড হিম এমপি, যেটাই হোক। তো এই ক্ষেত্রেও তাই, উই কল্ড হিম এ ফুল, উই কল্ড হিম এ লায়ার। তো মজার একটা বিষয় দেখেন, সাধারণত এই ফ্যাক্টিটিভ অবজেক্টের আগে ডিটারমিনার, আর্টিকেল এগুলোর প্রয়োজন হয় না, কিন্তু এই যে যখন কমন নাউনগুলো আমরা ব্যবহার করি, যেগুলো সাধারণত কারো পদবি না, যে উই মেড হিম ক্যাপ্টেন, ক্যাপ্টেন কিন্তু পদবি, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, উই, এগুলো আর্টিকেলের কোশ্চেন আসতে পারে, এই জন্য বলা। কিন্তু উই কল্ড হিম এ ফুল, উই কল্ড হিম এ লায়ার, এই যে লায়ার, ফুল ব্যবহার করলাম, এরা কমন নাউন, এর আগে আমাদের লাগতেছে এ, এটা কোনো পদবি না। তাহলে দেখেন ইহানা স্লিপস অনলি, তো স্লিপসটা কি আমাদের, এরপরে দেখেন অবজেক্ট নাই, কারণ প্রিপোজিশন আছে, তার মানে এই যে প্রিপোজিশন, এটা অবজেক্ট, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তার মানে এটা ইনট্রানজিটিভ ভার্ব। ইহানা ঘুমায়, এখন কি ঘুমায় হয় না, যদি এটা ট্রানজিটিভ তখনই হতে পারে যদি পরবর্তীতে এর সমজাতীয় কোনো, এই যে স্লিপেরই আর একটা বসলো, যে ইহানা স্লিপসে সাউন্ড স্লিপ, সাউন্ড স্লিপ, এই যে এই ভার্বগুলো, ঠিক আছে, স্লিপ, ওয়াক, এরা ট্রানজিটিভ হতে পারে যখন এদের সমজাতীয় অবজেক্ট নাই, ঠিক আছে, এদেরকে কগনেট মানে আত্মীয়, মাতৃ অবজেক্ট যখন নিবে, তখন এরা কি হতে পারে, ট্রানজিটিভ হতে পারে। তাছাড়া এরা নর্মালি ইনট্রানজিটিভ ভার্বই, ঠিক আছে। এখানে সময়কাল আছে, যদি সে দেখেন, আমরা যদি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, এক্ষেত্রে এই যে ইহানা ঘুমায়, কি ঘুমায় হয় না, ঠিক আছে, কাকে ঘুমায় হয় না, এই সেন্সই দিচ্ছে না, তো সাধারণত এই অবজেক্ট নেয়নি, যে কারণে এটা ইনট্রানজিটিভ ভার্ব। এখন পজিটিভ না কেন, এ কাউকে ঘুমায়ও দেওয়া বোঝাচ্ছে না, ঠিক আছে, আর এরপরে কোনো অবজেক্টও নাই যে আপনি ফ্যাক্টিটিভ বলবেন। এগুলো আসলে ভার্ব ভিত্তিক যখন বিস্তারিত আলোচনা করার সময় থাকে বা আলোচনা করা যায়, সেক্ষেত্রে আমাদের বুঝতে আরো সুবিধা হয়। যেমন এই যে দেখেন শো, এটা একটা কি ভার্ব, এটা পজিটিভ ভার্ব, ঠিক আছে। সি মানে আমি দেখতেছি, আর শো মানে দেখানো। আমি এখন বলতেছি আমাকে আপনাদের কিছু উদাহরণ দেখানোর সুযোগ দিন, লেট মি শো ইউ সাম এক্সাম্পলস, যে কিছু উদাহরণ আপনাদেরকে দেখায়। তো এই যে নিজে না করে অন্য কাউকে কোনো কিছু অন্য কাউকে দিয়ে করানো, প্রযোজক নিজে সিনেমা বানায় না, পরিচালককে দিয়ে বানিয়ে নেয়, এখান থেকে আসছে পজিটিভ ভার্ব, প্রযোজক ক্রিয়া। প্রডিউসার, প্রযোজক। যাক, পরের কোশ্চেনে আমরা যাই। তাহলে এক্ষেত্রে আমাদের আনসারটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে স্লিপের কোনো অবজেক্ট নাই, মানে সরাসরি নাউন ফ্রেজ বসে নাই।
আমরা পরের কোশ্চেনে যাই। হি স্টার্টেড টিচিং হ্যামলেট। এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাস্টার বইও আছে। হি স্টার্টেড টিচিং হ্যামলেট। হ্যামলেট শেক্সপিয়ারের লেখা। আর এমনি নর্মালি হ্যামলেট হচ্ছে স্মল ভিলেজ, যে গ্রামে সাধারণত চার্চ থাকে না, ক্রিশ্চিয়ানরা সেই গ্রামকে বলে, ছোট্ট ভিলেজ থাকে বলে হ্যামলেট। তাহলে হি স্টার্টেড, এই যে টিচিং হ্যামলেট, এটা পুরোটা মিলিয়েই নাউন ফ্রেজ। ভালো কথা, এই জায়গায় যদি এটা বলা হয় নাউন নাকি ভার্ব, অবশ্যই এটা ভার্ব, এটা নন ফাইনাইট ভার্ব, এটা কিন্তু নাউন না, কিন্তু এটা পুরোটা মিলিয়ে নাউন ফ্রেজ। জেরান্ডের কি থাকে? দ্বৈত ক্ষমতা, একটা এ নিজে একাকী নাউন হতে পারে, মানে নাউন, এবং এই যে এখানেও দেখেন এটা মিলিয়ে নাউনের কাজ করছে। আবার এই যে বলা হচ্ছে হি স্টার্টেড টিচিং, সে শিক্ষকতা শুরু করলো, সে একাই হতে পারে হি স্টার্টেড টিচিং, তখনই আবার একাই নাউন হবে। কিন্তু এখানে দেখেন হি স্টার্টেড টিচিং হ্যামলেট, এই জায়গায় কিন্তু এবার একে অবজেক্ট হিসাবে নিয়েছে। এই জায়গায় এ ভার্ব, কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব, এটা কিন্তু এখানে নাউন না। কিন্তু এই যে পুরোটা মিলিয়ে আবার এই জেরান্ডিয়াল ফ্রেজটা কাজ করছে নাউন ফ্রেজের। তো যাই হোক, হি স্টার্টেড, এই যে স্টার্টের পরে আমরা ইট বসাতে পারতেছি, স্টার্ট ইট। তাহলে যদি ট্রানজিটিভ ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি থাকে, যেমন স্টপ স্মোকিং, ধূমপান ছেড়ে দাও, বা গিভ আপ স্মোকিং, ঠিক আছে। একইভাবে এই যে দেখেন হি স্টার্টেড টিচিং বা হি স্টার্টেড টিচিং হ্যামলেট, এটা হচ্ছে আমাদের জেরান্ড, যদি ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি বলি যে এটা জেরান্ড, কিন্তু আসলে নাউন না, নাউন অথবা নাউন ফ্রেজের অংশ হতে পারে। টিচিং হ্যামলেট এটা পুরোটা মিলিয়ে নাউন ফ্রেজ, জেরান্ডিয়াল ফ্রেজ, তাহলে নাউন ফ্রেজের অংশ হতে পারে। এখানে কি নিয়েছে? এখানে অবজেক্ট নিয়েছে, তাকে হ্যামলেটকে। তো এখানে জেরান্ডটা ফাংশন অ্যাজ ভার্ব, নন ফাইনাইট ভার্ব, কারণ আমরা জেরান্ড, ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল এদের আলোচনা করি কোথায়? এদের আলোচনাটা করি নন ফাইনাইট অংশে বা ভার্বালস অংশে। এটা অনেকেই এই বিষয়টা জানে না। যেমন এই যে একটা উদাহরণ দিই এখানে দেখেন, ফ্লাইং কাইটস ইজ হিজ হবি, ফ্লাইং কাইটস ইজ হিজ হবি। তাহলে এই যে দেখেন ফ্লাইং কাইটস, ঘুড়ি উড়ানো, এখন আপনি এটাকে কি নাউন বলবেন? না, এটা ভার্ব, এটা ভার্ব, কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব বলে এটাকে অবজেক্ট নিতে পারছে। এখন যদি বলেন যে না এটা নাউন, ঠিক আছে, এটা নাউন, তাহলে এখানে ভার্ব প্লুরাল হবে। যেমন আমরা কি করতেছি, রিডিং রুমস, যদি এটা আমাদের কি হতো, এটা যদি নাউন হতো তাহলে এখানে ফাংশনালি এর ফাংশন আবার হয়ে যাবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এটা যদি প্লুরাল হয়, এটা কিভাবে অ্যাডজেক্টিভ হবে দেখেন, রিডিং রুমস আর, এগুলো পড়াতে গেলে অনেক সময় দরকার। রুমস আর ইসেনশিয়াল, এটা বড় হাতের, রিডিং রুমস আর ইসেনশিয়াল, এখানে ইজ ব্যবহার করা যাবে না, কারণ এই যে কাইট, রুম, এরা হচ্ছে কমন নাউন, কমন নাউনকে একাকি ব্যবহার করা যাবে না, এটা হলো জেনারেলাইজেশন। তো হয় এদের প্লুরাল করতে হবে অথবা এদের আগে আর্টিকেল বসাতে হবে, ঠিক আছে। তাহলে এই যে দেখেন, সেক্ষেত্রে যদি প্লুরাল করেন ভার্বটা প্লুরাল হবে। তো এখানে যে সমস্যাটা বাচ্চা সেটা দেখেন, যদি আপনি ফ্লাইং কাইটস, উড়ন্ত ঘুড়ি বুঝান, তাহলে এই জায়গায় ভার্ব প্লুরাল হতো। আর এখানে বলছে ঘুড়ি উড়ানো, এটা কিন্তু চাকরি পরীক্ষারই প্রশ্ন, ঘুড়ি উড়ানো এটা একটা কাজ, ঠিক আছে। এই জন্য এই জেরান্ডাল ফ্রেজ কিনবে ভার্ব সিঙ্গুলার। তো এই জায়গায় এইটা আমাদের ভার্ব, মানে এখানে জেরান্ড অ্যাজ নন ফাইনাইট ভার্ব, কারণ এ কাইটসকে অবজেক্ট হিসেবে নিয়েছে। উড়ানা, কি উড়ানা? ঘুড়ি উড়ানো, এটা এটার অবজেক্ট, এটা কিন্তু অবজেক্ট। যদি দুটাই নাউন হতো তাহলে আমরা পরের নাউনকে যদি প্লুরাল করি, কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে, কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে যদি পরেরটাকে প্লুরাল করি তাহলে ভার্বটাও প্লুরাল হবে। কি বাবা তুমি আবার আসছো? তুমি আবার আসছো? তুমি থাকবা বাবার কাছে? বাবা পরে আসো, একটু পরে নিচ্ছি। আমাদের যেটা আলোচনার বিষয়, একটু অন্য প্রসঙ্গে চলে গেছি। অপশনগুলো আমরা দেখিনি, অপশনইতে লিখিনি। অপশন এ পার্টিসিপল
অপশন বিতে ইনফিনিটিভ, ইনফিনিটিভ। কি আব্বু? নিচ্ছি তোমাকে বাবা, নিচ্ছি, দাঁড়াও দাঁড়াও একটু আব্বু, একটু একটু। বিতে জেরান্ড, জিরান্ড না কিন্তু উচ্চারণ হবে জেরান্ড। ওই যে যেমন প্রেপোজিশন, এখানেও জেরান্ড। চাচাক চুচা বললে সমস্যা, তুমি থাকবা এখানে। দাঁড়াও দাঁড়াও, দেখো দেখো বাবা কি করে, তুমি আগে দেখো। তাহলে হি স্টার্টেড টিচিং হ্যামলেট, এখানে আমাদের টিচিংটা হচ্ছে জেরান্ড, কিন্তু জেরান্ড অ্যাজ ভার্ব, অ্যাজ ভার্ব, নন ফাইনাইট ভার্ব বা ভার্বালস। যদি পরীক্ষায় এটাই আবার দেয়, এই যে দেখেন কারণ আছে, অবজেক্ট যদি না থাকতো তাহলে এটা একাকি নাউন হতো। হি স্টার্টেড টিচিং, তখন এটা নাউন। হি স্টার্টেড টিচিং, তখন এটা নাউন। হি স্টার্টেড টিচিং হ্যামলেট, তখন টিচিংটা আবার ট্রানজিটিভ ভার্ব হিসেবে হ্যামলেটকে অবজেক্ট নিল, সেক্ষেত্রে এটা ভার্ব। এগুলো জানার দরকার আছে। আর একটা বিষয় আমি বলি, আমাদের দেশের যারা প্রশ্নকর্তা, আমি দীর্ঘদিন ধরে ফেসবুকে লিখে আসছি, মডার্ন গ্রামারের জেরান্ডের কোনো প্রয়োজনই না। আমি কেন মাথা নষ্ট করে জেরান্ড পার্টিসিপল শিখবো? ঘোড়ার ডিম আমার জীবনে কাজেই আসবে না। যে কারণে এগুলোর আলোচনায় এখন এক্সক্লুড করা হয়েছে মডার্ন যেই অথরাইজড গ্রামার গুলো নিয়ে। জেরান্ড পার্টিসিপলের পার্থক্য শেখার কোনো প্রয়োজন নাই এই যুগে। এই জিনিসটাই আমাদের দেশের যারা স্টুপিড কোশ্চেন সেটার আর কি, যারা প্রশ্নগুলো তৈরি করে, এইগুলো আপনি আমেরিকান ডিকশনারি গুলো দেখেন, তারা ভার্ব প্লাস আইএনজি মানেই প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি মানেই তারা শুধু প্রেজেন্ট, সেটা নাউন হোক, অ্যাডজেক্টিভ হোক, অ্যাডভার্ব হোক। এখন ফাংশন অনুসারে ওইটা পার্ট অফ স্পিচের মধ্যে চলে গেছে। মানে ভার্ব প্লাস আইএনজি এই যে জেরান্ড আর পার্টিসিপল, শিক্ষার্থীদের মাথা নষ্ট করে, এর কোনো প্রয়োজনই না। লাস্ট আমি বলে দিচ্ছি, জেরান্ড হতে গেলে কি হতে হয়, ভার্ব প্লাস আইএনজি হয়, এটা ভার্বের সাবজেক্ট হবে। যেমন দেখেন, এটাকে আপনি ভার্বের সাবজেক্ট করতে পারবেন। টিচিং হ্যামলেট, ঠিক আছে, টিচিং হ্যামলেট ইজ হিজ প্রফেশন। আব্বু তুমি একটু মাম্মার কাছে যাও, যাও আমি একটু পড়াই, যাও একটু বাবাকে পড়াতে দাও, যাও মাম্মা যাও। পরের কোশ্চেনে আসা যাক। তাহলে এখানে আমাদের আনসারটা হলো জেরান্ড। আবার বলে দিই, জেরান্ড পার্টিসিপল শেখার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমাদের দেশের এই যে প্রশ্নকর্তারা কবে যে আধুনিক হবে, কবে যে প্রায়োগিক ইংরেজির প্রতি গুরুত্ব দিবে, এই স্টুপিড গুলাদেরকে কেন বলি, বলা উচিত আমার। এই কারণে এই জায়গায় আমার সে আপাতত বাংলাদেশে ওই যে বললাম কোনো মাইক কালার নাই যে বিষয়গুলোর প্রায়োগিক সেকশন গুলা বুঝে। সব স্টুপিডদেরকে দেখা যায় যে এই জিনিসগুলো আমি ফেসবুকে প্রায় 7 বছর ধরে লিখতেছি, লিখে লাভ কি? এই কারণে ওই যে বলে রাজনীতিতে আমার আসার প্রয়োজন আছে। আমার মতো লোক রাজনীতিতে আসলে শিক্ষা ক্ষেত্রে যে জায়গা